নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, বাংলা ইউটিউবে এই প্রথমবার ইকোনমি বা অর্থনীতি সম্পূর্ণ বাংলায় তোমাদের সামনে তুলে ধরা হবে। ইকোনমি বা অর্থনীতি এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু পড়ার থেকেও বেশি বুঝতে হয় এবং এর যে ছোট ছোট টার্মগুলো আছে সেগুলো কিন্তু জানতে হয়। তো আজকে আমরা এই যে ক্লাসটা শুরু করব, এই ক্লাসটা কিন্তু প্রত্যেক সপ্তাহে সোম, মঙ্গল, বুধ এই 3টে দিন সকাল 9টার সময় তোমরা জিকে ম্যানিয়া ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তাদের জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে হবে এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। সম্পূর্ণ বাংলায় এই যে ভিডিওটা একদম বেসিক থেকে শুরু করে পুরো চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু কমপ্লিট করে দেবো। এবং তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের যে চ্যাপ্টার নেম সেটা কি, সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ ইকোনমি। এবং এই ক্লাস 1, কালকে তোমরা পাবে ক্লাস 2, ঠিক তারপরের দিন ক্লাস 3। এইভাবে প্রত্যেক সপ্তাহ সোম, মঙ্গল, বুধ তোমরা এই ক্লাসটা পাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করব আজকের ক্লাস। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। ইকোনমি বা অর্থনীতি। অর্থনীতি পড়তে গেলে যে বিষয়টা প্রথমেই জানতে হবে সেটা হলো অর্থনীতির সংজ্ঞা, ডেফিনিশন অফ ইকোনমিক্স। তো আমরা সিম্পল ভাষায় আমরা বোঝার চেষ্টা করব ইকোনমিক্সটা কি। কারণ আমরা ওয়ার্ডের মাধ্যমে তো অনেক কিছুই জানতে পারি, অনেক কিছু মুখস্থ করতে হয়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি তার মধ্যেকার জিসটা কি আমরা বলতে চাই। ইন ইংলিশ যদি বলি, আমাদের যে ডিমান্ড রয়েছে ডেইলি সেটা হলো আনলিমিটেড, কিন্তু ইনকাম যদি বলো তাহলে সেটা হলো লিমিটেড। ইন কেস অফ মাই, আমার ক্ষেত্রে যদি ভাবি যে 40K আমার স্যালারি, সাপোজ, তো 40K স্যালারি, কিন্তু বাড়িতে আমার ডিমান্ড হচ্ছে 1 লাখের উপরে, কিন্তু আমার তো এটা ইনক্রিজ করা সম্ভব নয়। তাহলে আমি এই পরিমাণ অর্থ দিয়েই, বা লোন নিয়েও সম্ভব নয়, সবসময় তো লোন হবে না, তো 40K দিয়ে এই লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড ডিমান্ড 1 লাখ, তার উপরেও হতে পারে, অনেক কিছু হতে পারে। একতলা ঘরের থেকে দোতলা ঘর হয়ে যাবে, বাইক থেকে কার হয়ে যাবে, কার থেকে অডি হয়ে যাবে, অনেক কিছু হয়ে যেতে পারে। তো আমরা লিমিটেড রিসোর্স থেকে আনলিমিটেড ডিমান্ডটাকে কিভাবে ম্যানেজ করব বা কিভাবে সেটাকে ডিস্ট্রিবিউট করব, দিস ইজ কল্ড ইকোনমিক্স। ওকে, ইকোনমিক্স মানে এটাই। তো আমরা এই ইকোনমিক্স শুরু করতে গেলে আমরা 3টে টাইপসের ইকোনমি সচরাচর দেখতে পাই। এক হলো ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা সোশ্যালিস্ট ইকোনমি, একটা মিক্সড ইকোনমি। তো এই সম্পর্কে, যেমন এই 3টের মধ্যে বেসিক ডিফারেন্স কি? এই বেসিক ডিফারেন্স হলো, এই ক্যাপিটালিস্ট ইকোনমিক্সে গভর্নমেন্ট, কোনো সরকার কোনো রকমভাবে ইন্টারফেয়ার করবে না। দাম বাড়ছে কি কমছে কোনো স্টক করবে না, কোনো কিচ্ছু করবে না, যেটা পুরো বাজারের ওপর ছেড়ে দেবে। তো তাকে বলা হয় ক্যাপিটালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি বলছে গভর্নমেন্ট সেখানে কোনো আনকন্ট্রোল কিছু থাকবে না, এভরিথিং হলো কন্ট্রোল থাকবে। কে করবে কন্ট্রোল? না গভর্নমেন্ট করবে কন্ট্রোল। কার জন্য করবে? না সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। সোশ্যাল ওয়েলফেয়ার কেন করবে? কারণ আমাদের সমাজের যে মানুষ আছে তাদেরকে ইকুয়াল হিসাবে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সবাইকে একসাথে একই রকম নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সেখানে উঁচু নিচুর ভেদভাব থেকে যাতে কম হয়। আর আরেকটা হলো মিক্সড ইকোনমি, যেটা ইন্ডিয়ান ইকোনমির বৈশিষ্ট্য বলা হয়, যে এই দুটোর কম্বিনেশন ফর্ম, মানে কন্ট্রোলডও কিছুটা থাকবে আবার আনকন্ট্রোলডও কিছুটা থাকবে। এই দুটোকে, এই 3টে ইকোনমি আমরা কে কে দিয়েছে, কি রকমভাবে হয়েছে, আমরা ইন ডিটেলস আলোচনা করব। এই দেখো,
তো আমরা আগে দেখে নিই, এখানে একটু আলোচনা করে নিই। তো ক্যাপিটালিস্ট ইকোনমি ক্ষেত্রে আগে একবার বলে দিই যে ক্যাপিটালিস্ট ইকোনমি এটার শুরুয়াত হয় 1760 থেকে 1820 বা 40 বলতে পারো। কারণ কি শুরুয়াত এরকম বলবো না, যে কনসেপ্টটা খুব ভালোভাবে গভীরভাবে আসে। কারণ হলো এই সময়কালটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়। এই সময়ে ইউএসএ অ্যান্ড ইউরোপ এই দেশগুলোতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে। তো 1760 থেকে আর 1776 সালে আমেরিকা স্বাধীন হয়। তো সেই সময়ে অ্যাডাম স্মিথ একজন ইকোনমিস্ট তার ওয়েলথ অফ নেশন যে থিওরি আছে তিনি সামনে নিয়ে আসেন। কারণ এর আগে আমরা যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি আমরা জানি, সেখানে কোন ট্যাক্স সবচেয়ে বেশি ছিল, সেটা হলো ল্যান্ড ট্যাক্স বা বলতে পারো এগ্রিকালচার ট্যাক্স। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে তেমনভাবে ইন্ডাস্ট্রিয়াল ট্যাক্স ছিল না বা ইন্ডাস্ট্রি ছিল না, শুধু এগ্রিকালচারের উপরেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ছিল। তো আমরা জানলাম ক্যাপিটালিস্ট ইকোনমি কে করেছে। ওকে, তারপরে হলো সোশ্যালিস্ট ইকোনমি। 1867-এ দাস ক্যাপিটাল লেখেন কার্ল মার্কস। এই কার্ল মার্কস কিন্তু একজন জার্মান নাগরিক, কিন্তু জার্মানিতে তার যে মতবাদ খুব একটা জনপ্রিয় হয়নি, বেশি হয়েছে ইউএসএসআর। কি বলছে না, সমাজের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। আর মিক্সড ইকোনমির কনসেপ্টটা বলা হয় জে.এম. কেইন্সকে, জন মেয়ার্ড কেইন্স। এটা কেন বলা হয়? কেননা এটা শুরুয়াত বলতে গেলে ধরা হয় প্রায় 1930-তে তিনি একটি বই নিয়ে আসেন। সে বইটা দেখে নাও, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অফ মানি, 1930। এটা তিনি হঠাৎ, কেননা 1923 থেকে গ্রেট ডিপ্রেশনের শুরুয়াত হয়। 1929 ব্ল্যাক টুয়েসডে, এই দিনে পুরো আমেরিকার স্টক মার্কেট কোলাপস করে যায় এবং এর যে লংজিভিটি সেটা প্রায় 1940 পর্যন্ত, বহু বছর ধরে এর প্রভাব ছিল। প্রধানত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঘটার পেছনেও এই 1929-এর গ্রেট ডিপ্রেশনকে অনেকটা দায়ী মনে করা হয়। ওকে, তো এখানে ফেমাস ইকোনমিস্টদের আমি যেটা বললাম সেগুলোর কিছু ইনফরমেশন দেওয়া আছে। অ্যাডাম স্মিথ, ফাদার অফ ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স বলা হয়। ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্সের মধ্যে কি তফাৎ সেটা আমরা পরবর্তীতে বলবো, কিন্তু ছোট্ট করে আমরা বলে রাখি, ম্যাক্রো হলো পুরো দেশের ইকোনমিকে বোঝানো হয়, ব্রড পারপাস। ম্যাক্রো মানে বড়, আর মাইক্রো হলো একজন মানুষ, হিউম্যান অর পার্সন, তার ইকোনমিকে কিভাবে কন্ট্রোল করে। দিস ইজ কল্ড মাইক্রো ইকোনমিক্স। এই ম্যাক্রো ইকোনমিক্সে আগে কনজামশন করা হয়, তারপর ইনকাম করা হয়, কিন্তু মাইক্রো ইকোনমিক্সে আগে ইনকাম করা হয়, তারপরে কনজামশন করা হয়। এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, আমরা এই ইন ডিটেলসে পড়ব একটুখানি। আগে এই জিনিসগুলো দেখে নিই একবার। যে অ্যাডাম স্মিথ দুটো বই লিখেছেন,
দ্য থিওরি অফ নিউট্রাল সেন্টিমেন্টস 1759 অ্যান্ড ওয়েলথ অফ নেশন, এটা বহুবার পরীক্ষায় এসেছে। 1776, হ্যাঁ, এই সালেই আমেরিকাও কিন্তু স্বাধীন হয়েছিল। জেম কেন্স 1930-তে, দেখো আফটার গ্রেট ডিপ্রেশন 1929। ওকে, তাহলে বুকটা কি বলছে? জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। ওকে, অমর্ত্য সেন 1998-এ নোবেল পুরস্কার পান। HDI ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হিউম্যান ডেভেলপ ইন্ডেক্সের ক্ষেত্রে ইনার বিশাল বড় ভূমিকা ছিল। তো তার যে বইগুলো দেখে নিই। অন ইকোনমিক ইনইকুয়ালিটি, দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান পভার্টি অ্যান্ড ফেমাইন্স। ফেমাইন্স মানে কি বলো তো? ফেমাইন্স মানে হলো ভুকমারি মানে দুর্ভিক্ষ। ওকে, তো বইগুলো সম্পর্কে আমরা দেখে নিই। এই অ্যাডাম স্মিথ, ওয়েলথ অফ নেশন, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, জন মেয়ার্ড কেইন্স, পভার্টি অ্যান্ড ফেমাইন্স অমর্ত্য সেন, অন ইকুয়ালিটি, অন ইকোনমিক ইনইকুয়ালিটি অমর্ত্য সেন। ওকে, তারপরে কিছু বই আছে ফেমাস ইকোনমিস্ট। প্রিন্সিপাল অফ জেএস মিল, তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি সম্পর্কে কে লিখেছে যদি কোশ্চেন আসে তাহলে জেএস মিল। অ্যান্ড ট্যাক্সেশনের, পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন সম্পর্কে কে লিখেছিল না? ডেভিড রিকার্ডো। এগুলো ডেটা, কিছু ইনফরমেশন। আর ম্যালথাস, এটা খুব ইম্পর্টেন্ট। ম্যালথাস কি বলেছে? অ্যান এসে অন প্রিন্সিপালস অফ পপুলেশন। ম্যালথাসের থিওরিটা ইকোনমিক, এখানে পপুলেশন নিয়ে বলা আছে। তাহলে তোমার মনে হতে পারে যে এর সাথে ইকোনমিক্সের কি সম্পর্ক? এই বইটা তিনি 1798-এ পাবলিশ করেন। তো তার কথা ছিল যে ফুড যে প্রোডাকশান সেটা এপিতে হয়, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে সমান্তর প্রগতির মাধ্যমে হয়। কিন্তু পপুলেশন হলো জিওমেট্রিক প্রোগ্রেশনে হয়। অতএব এই দুটি পপুলেশন একসময় এমনভাবে বাড়তে থাকবে যে ফুড স্কারসিটি হয়ে যাবে, অভাব হয়ে যাবে, যার ফলে প্রচুর পরিমাণ মানুষ মারা যাবে। এবং এই 1798-এর ফলে, এবং তিনি তার যে থিওরির মধ্যে তিনি বলেছেন যে পপুলেশনের যে গ্রোথ, যারা জিওগ্রাফি নিয়ে পড়েছ তারা দেখবে হিউম্যান জিওগ্রাফিতে এই থিওরি নিয়ে, এইটা নিয়ে অনেক একটা চ্যাপ্টার ফুল রয়েছে। যদি অপশনাল নাও কেউ জিওগ্রাফি WBCS-এ, তাহলে এই সম্পর্কে তোমাকে পড়তে হবে, জানতে হবে। বলছে পপুলেশনের ইনক্রিজ বা বার্থ রেট, ইনক্রিজ বা ডিক্রিজের সাথে ইকোনমিক কন্ডিশনের একটা বিশাল এফেক্ট রয়েছে। যদি ইকোনমিক কন্ডিশন ভালো হয় তাহলে সেই দেশে বা সেই অঞ্চলে বার্থ রেট অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়। কিন্তু যদি ইকোনমি কম হয় তাহলে বার্থ রেটটা বাড়তে থাকে। যেমন আমাদের ইন্ডিয়াতে বার্থ রেট খুব বেশি, প্রচুর পরিমাণ পপুলেশন বাড়ছে, এখন 137 crore প্রায়। ওকে, তো এই কারণে এই যে বলা হয়েছে পপুলেশন বৃদ্ধির সাথে ইকোনমির একটা সম্পর্ক, এর জন্যই এই ইকোনমিক চ্যাপ্টারের উপরে ইনার নামটা আছে। ওকে, এবার চলে আসলো টাইপস অফ ইকোনমি, মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। আমি বলে দিয়েছি মাইক্রো কি ম্যাক্রো কি, সেই কথাটা এখানে বলে দিয়েছে। ভোক্তার আচরণ, কনজিউমার বিহেভিয়ার, কোনো দ্রব্যের চাহিদা যোগান, কোনো দ্রব্যের মূল্য, বাজারের স্বরূপ, এক্সেট্রা উপকরণের মাধ্যমে উৎপাদন। বেসিক্যালি এটা একটা কনজিউমার বেস, মানে পার্সন বলতে পারো, তোমার আমার যে কোনো একজন। আর এটা কান্ট্রি বেস। ওকে, পুরো একটা কান্ট্রির যে ইকোনমি সেটাকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স বলি, সেখানকার জিডিপি, জিএনপি, ঠিক আছে। তো আমরা এরপরে আসছি সেক্টরস অফ ইকোনমি। ইকোনমিকে কটা সেক্টরে ভাগ করা হয়। তো আমরা
প্রাথমিকভাবে তিনটে সেক্টরে আমরা ভাগ করে থাকি। কি? প্রাথমিক, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। এই টার্সিয়ারি সেক্টরে কি কি থাকে, সেকেন্ডারি সেক্টরে কি কি থাকে, প্রাইমারি সেক্টরে কি কি থাকে, এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আছে, তোমরা ভালো করে পড়বে। কারণ প্রাথমিক সেক্টরের মধ্যে বলছে এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, ফুয়েলস, মেটালস, মিনারেলস। এই মিনারেলসগুলো আমরা অ্যাকচুয়ালি বলতে পারি এটা হলো ন্যাচারাল রিসোর্স, যা ন্যাচারাল রিসোর্স থেকে তৈরি হয় বা আসে, সেটাকে প্রাইমারি সেক্টরের মধ্যে অনেকে এগ্রিকালচার, ফরেস্ট্রি আর ফিশিং পর্যন্ত করে কমপ্লিট করে দেয়। কিন্তু ফিউয়েলস, মেটালস অ্যান্ড মিনারেলস এটা ন্যাচারাল রিসোর্সের মধ্যে পড়ে। ন্যাচারাল রিসোর্স মানে আমরা স্বাভাবিকভাবে পেয়েছি। ওকে, তাহলে এই সেক্টরে যারা কাজ করে, আমাদের ইন্ডিয়ায় সবচেয়ে বেশি এই সেক্টরে কাজ করে। এই সেক্টরে যারা কাজ করে তাদের বলা হয় রেড কলার ওয়ার্কার। রেড কলার ওয়ার্কার। ওকে, এই প্রাইমারি সেক্টর কমপ্লিট হলো। সেকেন্ডারি সেক্টর কি বলছে? এই সেক্টরে থাকে শিল্প, যেমন ইন্ডাস্ট্রি, যেগুলো যেমন স্টিল ইন্ডাস্ট্রি, আয়রন ইন্ডাস্ট্রি, এভরিথিং, যেগুলো ফ্যাক্টরি তৈরি করা হয়। সে ফ্যাক্টরিতে যারা কাজ করে বা যে পোর্শনটা দাঁড়িয়ে আছে সেটাকে বলছি আমরা সেকেন্ডারি সেক্টর। তাহলে পরে সেকেন্ডারি সেক্টর বলছে জিডিপিতে 28% মতো এফেক্ট করে থাকে, ইয়েল্ড বা দেয় 28%। সেকেন্ডারি ক্রিয়াকলাপের ব্যক্তিরা লিখে দিয়েছি ব্লু কলার ওয়ার্কার নামে পরিচিত। তাহলে প্রাইমারি সেক্টরে রেড, সেকেন্ডারি সেক্টর ব্লু। তাহলে টার্সিয়ারি সেক্টর কি হবে? টার্সিয়ারি সেক্টর হলো হোয়াইট কলার। ওকে, তাহলে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিসেস সেক্টর বা পরিষেবা সেক্টর। বাকি যে সেক্টরগুলো যেমন হতে পারে হসপিটালিটি, হসপিটালিটি, ট্যুরিজম, ব্যাংকিং, যেগুলোতে আইটি সেক্টর, যেগুলোতে আমরা শুধুমাত্র সার্ভিস দিয়ে থাকি, সেগুলোকেই বলা হয় সার্ভিস সেক্টর। এবং এই সার্ভিস সেক্টরটা যে দেশের যত বেশি উন্নত, সেই দেশ তত বেশি ডেভেলপড। আমাদের দেশ প্রায় 54% মতো, কিন্তু আমেরিকাতে এটা প্রায় 77%-এর মতো। ওকে, অ্যাপ্রক্স। তো উন্নত দেশে সার্ভিস সেক্টরেই বেশি লোক কাজ করে। আচ্ছা, এখানে একবার দেখে নাও যে প্রাইমারি সেক্টর এবং সার্ভিস সেক্টর, সেকেন্ডারি সেক্টর, এগুলোতে আমাদের টোটাল জিডিপিতে কন্ট্রিবিউশন কেমন আর ওয়ার্কিং ফোর্স কেমন কাজ করে। আমরা যদি দেখি জিডিপিতে কন্ট্রিবিউশন, টার্সিয়ারি সেক্টর বর্তমানের ডেটা 53.66%, সেকেন্ডারি ডেটা 29%, যদি প্রাইমারি ডেটা বলে 17%, মানে 20-র নিচে থাকবে। অপশানে অনেক কিছুই হতে পারে 12% দেবে, হতে পারে 15% দেবে, তাহলে সেটা তুমি প্রাইমারি সেক্টরকে ঠিক করবে। ঠিক আছে, আর বলছে ওয়ার্কিং ফোর্স বলছে যেটা প্রাইমারি সেক্টরে 51% লোক। মানে আমি যদি 100 জন লোক আমাদের দেশে কাজ করে, তার মধ্যে 51 জন লোক প্রাইমারি সেক্টর, এগ্রিকালচার, মাইনিং, এই সমস্ত ক্ষেত্রে কাজ করে। টার্সিয়ারি সেক্টরে 27%, সেকেন্ডারিতে 22%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 51 জন লোক, যদি 100 জনকে ধরি, 51 জন লোক এই প্রাইমারি সেক্টরে 17% ইনকামের জন্যে কাজ করছে, যার জন্যে এগ্রিকালচার সেক্টরের লোকজনের ইনকাম খুব কম। কারণ এখানে প্রচুর পরিমাণ কাজের লোক আছে, কিন্তু ইনকাম ততটা নেই। ঠিক আছে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।